অধ্যায় 6 শক্তি রূপান্তর। পূর্ববর্তী শ্রেণীগুলোতে আমরা শক্তির ধারণা ও এর বিভিন্ন রূপ সম্পর্কে জেনেছি। এই শ্রেণীতে আমরা শক্তির রূপান্তর সম্পর্কে জানব। শক্তি হলো কাজ করার সামর্থ্য। খেলাধুলা থেকে শুরু করে গৃহস্থালির যন্ত্রপাতি ব্যবহার করা পর্যন্ত সমস্ত ক্রিয়াকলাপের জন্য এটি অপরিহার্য। শক্তি ছাড়া কোনো বস্তু নড়াচড়া করে না বা বস্তুটি কাজ সম্পাদন করে না। এই অধ্যায়ে আমরা শক্তি রূপান্তর ও শক্তির সঞ্চালন সম্পর্কে জানব। এখানকার মূল বক্তব্য হচ্ছে শক্তি হলো কাজ করার সামর্থ্য, অর্থাৎ শক্তি হলো কাজ করার সামর্থ্য। শক্তি যদি না থাকে কাজ করতে পারবো না। আর গৃহস্থালী যে কোনো কাজ করতে গেলে আমাদের অবশ্যই শক্তির প্রয়োজন। আর শক্তি যদি না থাকে কোনো কিছু, তাহলে সেই বস্তুটা নড়াচড়া করতে পারে না বা কোনো কিছু করতে পারে না। আমরা এই অধ্যায়ে আমরা শক্তি রূপান্তর সম্পর্কে পড়বো। এখানে এই কথাটা বলা হচ্ছে, মূল কথাটা হচ্ছে কাজ করার সামর্থ্য হচ্ছে শক্তি। শক্তি ছাড়া কোনো কিছু করা যাবে না। বিভিন্ন ঘটনা ও কাজের শক্তি রূপান্তর। চতুর্থ শ্রেণীতে আমরা শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে জেনেছি। শক্তির রূপগুলো হলো তাপশক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি, গতিশক্তি ও স্মৃতিশক্তি। শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তির রূপের এই পরিবর্তন হলো শক্তি রূপান্তর। এখানকার দুই লাইনের বক্তব্য হচ্ছে আমরা শক্তির অনেকগুলো রূপ আছে, তার মধ্যে তাপশক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, গতিশক্তি, স্মৃতিশক্তি। এবং শক্তির একটা রূপ আছে কি, শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তির পরিবর্তনে এটাই হলো কি শক্তির রূপান্তর। এখানে শক্তির রূপান্তর কিভাবে ঘটে? শক্তির রূপান্তর পর্যবেক্ষণ একজন যদি আরেকজন টানাটানি হিসাহিসি করতেছে, এখান থেকে এক শক্তি আরেক শক্তি গিয়ে রূপান্তরিত হচ্ছে, সেই চিত্র এখানে বলা হচ্ছে। এখানে একটা চিত্র আছে 1, 2 হচ্ছে এখানে তাপ, আলোর সাহায্যে তাপ হচ্ছে তাপ শক্তিতে ধান শুকাচ্ছে। যেমন সৌরশক্তি দিয়ে কী করে, সূর্যের মাধ্যমে সৌরশক্তি দিয়ে কী বলতেছে, সৌর তাপ দিচ্ছে, এখানে সৌর বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। এখানে সূর্য থেকে গাছ আলো নিচ্ছে, সেই আলোর মাধ্যমে তাপের মাধ্যমে গাছ নিজে কাজে নিজে তৈরি করতেছে, শক্তি রূপান্তর হচ্ছে। একটা ছোট শিশু ভাত বা তরকারি দিয়ে ভাত খাচ্ছে, খাওয়ার পর তার শক্তি রূপান্তর হচ্ছে। এখানে বিদ্যুৎ দিয়ে টেলিভিশন দেখতেছে এবং আলোক শক্তি পাচ্ছে, আলোর মাধ্যমে টেলিভিশন দেখতে পাচ্ছে। এগুলো বিভিন্ন শক্তি রূপান্তর, এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তর হয়েছে। যাযাক্ষেত্রের উপরের ছবিগুলো সূর্য থেকে পাওয়া শক্তি বিভিন্ন রূপগুলো ভালোভাবে লক্ষ্য করি। ছবির ক্রমিক নম্বর অনুসারে শক্তি রূপ ধারণা চিত্রে লিখি। এগুলো তোমরা নোটে পড়বা, দেখবা হয়ে যাবে। সারসংক্ষেপ: সূর্য আমাদের শক্তির প্রধান উৎস। শক্তি বিভিন্ন রূপ রয়েছে। সূর্য থেকে পাওয়া শক্তি হলো সৌরশক্তি। আমরা সরাসরি আলো ও তাপ হিসাবে সৌরশক্তিকে ব্যবহার করি। এই শক্তি আবার গতিশক্তি, তাপশক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি ও আলোক শক্তিতে রূপান্তরিত হতে পারে। এই 3 লাইনের মূল বক্তব্য হচ্ছে যে সূর্য হলো আমাদের প্রধান শক্তি। সূর্য থেকে আমরা আলো পাই, তাপও পাই সরাসরি, এবং এই সূর্যকে আমরা সৌরশক্তি হিসাবে ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা এখন মনে মনে চিন্তা করবো সূর্য মানে এখন সৌরশক্তি। এই শক্তি আবার কি, যে সূর্য থেকে যে শক্তিটা পায়, তাপটা পায়, আলোটা পায়, এটা শক্তি রূপান্তরিত হয়, সেটা গতিশক্তি, তাপশক্তি এবং রাসায়নিক শক্তি বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হতে পারে বা হয়। দৈনন্দিন বিভিন্ন ঘটনা ও কাজে শক্তি রূপান্তর সম্পর্কে আরও কিছু জানি। শক্তির রূপান্তর হচ্ছে শক্তির এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তনের প্রক্রিয়া। এই ধরনের প্রক্রিয়া আমাদের দৈনন্দিন জীবনে প্রায় ঘটে, ফলে আমরা বিভিন্ন কাজ খুব সহজে করতে পারি। চলো আমরা আমাদের বাড়ি ও পরিচিত পরিবেশে শক্তির রূপান্তরের কিছু ঘটনা সম্পর্কে জানি। এখানকার মূল বক্তব্য হচ্ছে শক্তি এক রূপ থেকে অন্য রূপের যে পরিবর্তনটা হয়, এটাকে বলা হয় শক্তি রূপান্তর। আর আমাদের বাড়ির আশেপাশে যেগুলো আমরা বিভিন্ন ঘটনাগুলো দেখি, এগুলো শক্তি এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হয়, সেটার সম্পর্কে বিস্তারিত নিচে আলোচনা করা আছে।
বৈদ্যুতিক ইস্ত্রি অর্থাৎ শক্তি রূপান্তর। বৈদ্যুতিক শক্তি থেকে কী শক্তি রূপান্তর হয়? বৈদ্যুতিক শক্তির মাধ্যমে তাপ শক্তি উৎপন্ন হয়। যেমন বৈদ্যুতিক ইস্ত্রি দিয়ে কাপড় ইস্ত্রি করার সময় বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হয়। ফলে ইস্ত্রি দিয়ে তাপ ও চাপের সাহায্যে কাপড়ের ভাঁজকে মুছে ফেলা যায়। এখানকার মূল বক্তব্য হচ্ছে কারেন্ট যেটা বলা হয় বিদ্যুৎ থেকে তাপ শক্তি রূপান্তর হয় এখানে বিদ্যুৎ এই তারের মধ্যে বিদ্যুৎ আসে, বিদ্যুৎ মানে এই যে ইস্ত্রিটা তাপ শক্তিতে কী হয়ে যায়? আয়রন তাপ শক্তিতে রূপান্তর হয়ে আমরা কী করি? তাপ ও চাপের কারণে আয়রনের চাপের কারণে ভাঁজ হওয়া কাপড় সহজে সোজা করা যায়। অর্থাৎ বৈদ্যুতিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর করা যায়। বৈদ্যুতিক পাখা শক্তি রূপান্তর বৈদ্যুতিক শক্তি থেকে আবার যান্ত্রিক শক্তিতে রূপান্তর হওয়া যায়। এই যে এখানে একটা আমরা ফ্যান দেখতেছি, ফ্যানটা যান্ত্রিক শক্তি। বৈদ্যুতিক শক্তি একটি বৈদ্যুতিক পাখার মাধ্যমে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, যার ফলে পাখা ঘোরে। এতে ঘরের চারপাশে বায়ু চলাচল করে একটি শীতল অবস্থা তৈরি হয়। যান্ত্রিক শক্তি হলো কোনো বস্তুর স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল, অর্থাৎ বস্তুর অবস্থান এবং গতি উভয়ের কারণে যে শক্তি থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে। এখানকার মূল বক্তব্য হচ্ছে যে এই যে আমরা ফ্যানটা দেখতেছি, ফ্যানটাই হচ্ছে যান্ত্রিক শক্তি। শক্তিটা কখন আসে? এই ফ্যানটা এখন স্থির অবস্থায় আছে। যখন বিদ্যুৎ এখানে লাইনের মাধ্যমে আসবে তখন ফ্যানটা ঘুরতে থাকবে, অর্থাৎ এই যে ফ্যানটা স্থির আছে এখন এটাকে বলা হয় স্থিতিশক্তি। আর যখন বিদ্যুতের মাধ্যমে ঘুরবে তখন বলা হয় গতিশক্তি। এই যে স্মৃতিশক্তি আর গতিশক্তি এই দুটো যোগফলকেই বলা হয় যান্ত্রিক শক্তি। এখানকার মূল বক্তব্য হচ্ছে যান্ত্রিক শক্তিটা কি? স্মৃতিশক্তি, অর্থাৎ স্থির থাকে এই স্থির শক্তি, এবং বিদ্যুৎ আসার পরে যে ঘুরবে গতিশক্তি, এই দুটার যোগফলই হচ্ছে যান্ত্রিক শক্তি। এখানকার মূল বক্তব্য। তাহলে যান্ত্রিক শক্তিটা কি? বস্তুর অবস্থান, যেমন ফ্যান একটা বস্তুর অবস্থান ও গতির উভয়ের কারণে যে শক্তি থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে। এখানে ব্যাটারি শক্তি রূপান্তর রাসায়নিক শক্তিতে কি হয়? বিদ্যুৎ পাওয়া যায়, রাসায়নিক শক্তি থেকে আলোক পাওয়া যায়, রাসায়নিক শক্তি থেকে শব্দ শক্তি পাওয়া যায়। তিনটা জিনিস পাওয়া যায়। রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ পাওয়া যায়, রাসায়নিক শক্তি থেকে আলোক পাওয়া যায় অর্থাৎ আলো পাওয়া যায়, রাসায়নিক শক্তি থেকে শব্দ শক্তি পাওয়া যায় অর্থাৎ শব্দ পাওয়া যায়। ব্যাটারির সাহায্যে বা ব্যাটারির রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তীকালে বৈদ্যুতিক শক্তি বাল্বের মাধ্যমে আলোক শক্তিতে এবং কলিং বেলের মাধ্যমে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। এখানকার মূল বক্তব্য হচ্ছে এই যে একটা ব্যাটারি, এই ব্যাটারিটা রাসায়নিক শক্তি, কারণ ব্যাটারির মধ্যে বিভিন্ন অ্যাসিড থাকে, কার্বন থাকে, এগুলো দিয়ে রাসায়নিক শক্তি তৈরি করা হয়। যখনই ব্যাটারি সংযোগ দেওয়ার সাথে সাথে দেখুন আলো জ্বললো, তখন কি হলো? এই রাসায়নিক শক্তিটা আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে গেল। আবার এই ব্যাটারি সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে শব্দ উৎপন্ন হচ্ছে। এই যে এখানে শব্দ উৎপন্ন হচ্ছে, শব্দ শক্তি কি হলো? উৎপন্ন হচ্ছে, অর্থাৎ রাসায়নিক শক্তি শব্দ শক্তিতে রূপায়িত হয়ে গেল। আর যখন আমরা এই যে এখানে সংযোগ দেওয়ার পর দেখা যাচ্ছে বিদ্যুৎ চলাচল করতেছে, এটাকে বলা হয় বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হলো, অর্থাৎ বিদ্যুতের রূপান্তরিত হলো। এখানকার মূল কথা হচ্ছে এই ব্যাটারির মাধ্যমে অর্থাৎ রাসায়নিক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি এবং বিদ্যুৎ শক্তি তিনটাই রূপান্তর করা যায়। বৈদ্যুতিক বাতি শক্তি রূপান্তর বৈদ্যুতিক শক্তি থেকে আলোক শক্তি ও তাপ শক্তি রূপান্তরিত হয়। বৈদ্যুতিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে আমাদের ঘর আলোকিত করে। এই প্রক্রিয়ায় কিছু শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এখানকার মূল কথা হচ্ছে যখন বিদ্যুতের সাহায্যে আমরা এটা বাল্বটা যখন জ্বলার সাথে আমরা আলোক শক্তি পাই, আলো পাই, এটাকে বলা আলোক শক্তি, এবং এখান থেকে কিছু তাপ উৎপন্ন হয় এই বাল্ব থেকে, তখন বলা হয় তাপ শক্তি। অর্থাৎ তাহলে বিদ্যুতের মাধ্যমে আমরা এখানে দুটো শক্তি পাচ্ছি, একটা আলো পাচ্ছি আলোক শক্তি, একটা তাপ পাচ্ছি তাপ শক্তি। এই বিদ্যুৎ শক্তি থেকে তাহলে কি রূপান্তরিত হলো? আলোক শক্তি এবং তাপ শক্তি দুটো রূপান্তরিত হয়ে গেল। সোলার প্যানেল শক্তি রূপান্তর সৌরশক্তি এবং বৈদ্যুতিক শক্তি। দেখা যাচ্ছে যে এটা একটা সৌরশক্তি। এই সৌরশক্তি বলতে গেলে সূর্যকেই বলা হয় সৌরশক্তি।
এই সূর্য থেকে যখন আলো এখানে আসে, এখান থেকে কী হয়, বৈদ্যুতিক শক্তি পাওয়া যায়। এখান থেকে সোলার প্যানেল থেকে বৈদ্যুতিক শক্তি পায়। বলতে সৌরশক্তি সোলার প্যানেলের মাধ্যমে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। এই শক্তি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। এখানকার মূল বক্তব্য হচ্ছে যে সৌরশক্তি বলতে এই সূর্যকেই বলতেছে সৌরশক্তি। এই সৌরশক্তি এখানকার আলো তাপ যখন সোলার প্যানেলে এসে এখান থেকে একটা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর হয়, তখন আমরা ঘরে ফ্যান আলো জ্বালাতে পারি। এখানে বলতে সৌরশক্তিটা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয় কোনো এক বিশেষ মাধ্যমে, যেমন সোলার প্যানেলের মাধ্যমে। চুলায় রান্না, শক্তি রূপান্তর, রাসায়নিক শক্তি, কয়লা, প্রাকৃতিক গ্যাস ও তেল। এই রাসায়নিক শক্তি থেকে কী হয়, তাপ ও আমরা আলোক শক্তি পাই, তাপ শক্তি পাই এবং আলোক শক্তি দুটোই পাই। যেমন কয়লা, প্রাকৃতিক গ্যাস ও তেল জাতীয় পদার্থে থাকা রাসায়নিক শক্তি চুলার মাধ্যমে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। ফলে আমরা তাপ শক্তি ব্যবহার করে রান্না করতে পারি। এখানকার যে মূল কথা হচ্ছে যে কয়লার মধ্যে কিছু রাসায়নিক পদার্থ থাকে, প্রাকৃতিক গ্যাসের মধ্যে কিছু রাসায়নিক পদার্থ থাকে, তেলের মধ্যে কিছু রাসায়নিক পদার্থ থাকে। এই রাসায়নিক পদার্থের কারণেই কিন্তু এদেরকে আগুন দিয়ে দেওয়ার কারণে জ্বলে। এই কারণে এদেরকে বলা হয় রাসায়নিক শক্তি। এই রাসায়নিক শক্তিতে কী হয়, তাপ শক্তি এবং আলো শক্তি পায়। কীভাবে পাই? যখন রাসায়নিক শক্তি, কয়লা, প্রাকৃতিক গ্যাস, তেল দিয়ে যখন আমরা রান্না করি, তখন কী হয়, আমরা আলো পাই, আলো থেকে তাপ পাই, তাপ থেকে আমরা রান্নাবান্না করতে পারি। এই কারণে বলছে রাসায়নিক শক্তি থেকে শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। টেলিভিশন, শক্তি রূপান্তর, বৈদ্যুতিক শক্তি থেকে আমরা আগেই জেনেছি আলোক শক্তি এবং শব্দ শক্তি, এই দুটো শক্তি উৎপন্ন হয়। টেলিভিশনে বৈদ্যুতিক শক্তি আলোক শক্তি ও শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। আলোক শক্তির মাধ্যমে আমরা ছবি দেখতে পাই, শব্দ শক্তির মাধ্যমে আমরা কথা, গান ও অন্যান্য শব্দ শুনতে পারি। এখানে মূল কথা হচ্ছে যে যখন আমরা বৈদ্যুতিক শক্তি যখন টেলিভিশনে সংযোগ দিব, তখন দেখা যাচ্ছে সেখান থেকে আলোক শক্তি পাবো, টেলিভিশনের আলো পাবো এবং সেখানে টেলিভিশন থেকে কিছু শব্দ পাবো, সাউন্ড পাবো। এটাকে বলা হয় আলোক শক্তি বা শব্দ শক্তি। অর্থাৎ বৈদ্যুতিক শক্তি থেকে আমরা কি পাই, আলোক শক্তি এবং শব্দ শক্তি পাই। এই কারণে আমরা টেলিভিশন দেখতে পারি। এগুলোর একটা পরীক্ষা আছে, শক্তি রূপান্তরের একটা পরীক্ষা আছে। যেমন যা যা প্রয়োজন, একটি টর্চ লাইট, ব্যাটারি, বৈদ্যুতিক তার ও ছোট একটা টর্চ লাইট লাগবে, একটা ছোট ব্যাটারি লাগবে এবং কিছু তার লাগবে। এই কথা বলছে। ব্যাটারি দুই পাশে তার যুক্ত করি, ব্যাটারি যুক্ত তার একটি ছোট বাল্বের সাথে যুক্ত করি এবং কীভাবে ঘটে পর্যবেক্ষণ করি। কিছুক্ষণ পর ব্যাটারি থেকে তারের সংযোগ বিচ্ছিন্ন করে বাল্বটি হাতে স্পর্শ করে দেখি। এই পরীক্ষা থেকে যেটা মূল ফলাফল যেটা বোঝা যাচ্ছে, আমরা যখন আমরা সংযোগ দিই, তখন কী হবে, এই তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করবে। বিদ্যুৎ চলাচল করার কারণে বাল্বটা জ্বলবে, জ্বলার পর আলো পাবো। আলোটা যখন নিভে দিব, তখন আলোর কারণে এই বাল্বে কী হবে, হাত দিলে গরম অনুভব করব। অর্থাৎ আলো থেকে তাপ পাওয়া যায়, সেই কথা বলছে। আমরা পর্যবেক্ষণ করে দেখলাম যে ব্যাটারি দুই প্রান্ত যুক্ত তার বাল্বের সাথে যুক্ত করার পর বাল্বটি জ্বলে উঠল। বাল্বটি হাত দিয়ে স্পর্শ করলে গরম অনুভূত হয়। নিচের ফাঁকা ঘরগুলিতে এই পরীক্ষার শক্তি রূপান্তর ধাপগুলি লিখি। এটা তোমরা নিজেরা চেষ্টা করবা। শক্তি রূপান্তরের পরীক্ষাটিতে ব্যাটারি থাকা রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়ে বৈদ্যুতিক শক্তিতে পরিণত হয়। এই শক্তি পরবর্তীতে আলোক শক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আর এই পরীক্ষার মূল বক্তব্য হচ্ছে, যখন আমরা বাল্বটা জ্বলে যাওয়ার পর তখন বাল্বটা কি আলো জ্বললো, আলো পেলাম, আলো থেকে কিছু তাপ উৎপন্ন হলো, অর্থাৎ রাসায়নিক শক্তিটা আলোক শক্তি এবং বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হলো। তাপ সঞ্চালনের বিভিন্ন উপায়। তাপ কিভাবে সঞ্চালিত হয়? তাপ সব সময় গরম জায়গা থেকে ঠান্ডা জায়গায় সঞ্চালিত হয়। তাপের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার প্রক্রিয়াই হলো তাপ সঞ্চালন। যেমন আমরা যখন গরম চায়ের কাপ ধরি, তখন কাপের তাপ হাতে অনুভব করি। চুলার উপর হাঁড়ি পানিতে তাপ দিলে নিচে পানি উপরে উঠে আসে। আবার রোদে দাঁড়ালে শরীরে গরম অনুভব করি। এই সব কিছুই তাপ সঞ্চালনের বিভিন্ন উপায়। তাপ এক স্থান হতে অন্য স্থানে যেতে কখনো কোনো
বস্তু বা কারো মাধ্যম লাগে, আবার কখনো কোনো মাধ্যম লাগে না। এখানকার যে মূল কথা হচ্ছে, তাপ যখন সঞ্চালিত হয় এক স্থান থেকে অন্য স্থানে যায়, তখন একটা মাধ্যমের প্রয়োজন হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে তাপ সঞ্চালনের ক্ষেত্রে মাধ্যমের প্রয়োজন হয় না। এখানকার মূল বক্তব্য হচ্ছে এটাই। আর তাপ কী করে, এক স্থান থেকে অন্য স্থানে যায়। আর তাপ আরেকটা কাজ করে, তাপ গরম স্থান থেকে ঠান্ডা স্থানের দিকে সঞ্চালিত হয়, অর্থাৎ গরম থেকে ঠান্ডার দিকে চলে যায় তাপ। এখানে তাপ সঞ্চালনের পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন যে হয় তার একটা উদাহরণ দিয়ে দিছে। আমি এটা সংক্ষেপে বলি যে এখানে একটা পাতিল গ্লাস, এই গ্লাসে ঠান্ডা পানি আছে এবং এই ঠান্ডা পানির এই চামচের এক শেষ প্রান্তে একটা মোমবাতি গলানো আছে। যখন এখানে গরম পানিতে যখন আমরা ডুবাবো, এই কী বলে চামচটা যখন ডুবাবো, তখন এই গরম আস্তে 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 ঠান্ডার দিকে, গরম থেকে ঠান্ডার দিকে চলে যায়, যাওয়ার পর এখানকার মোমটা গলে যায়। এই থেকে প্রমাণিত হয় যে তাপ অর্থাৎ গরম মানে উষ্ণতম স্থান হতে ঠান্ডাতম স্থানে চলে যায়, অর্থাৎ গরম জিনিস গরম থেকে ঠান্ডার দিকে কোনো মাধ্যমের মাধ্যমে পরিবহন ঘটে। অর্থাৎ এখানকার পরীক্ষায় যে বোঝা যাচ্ছে যে গরম জিনিস ঠান্ডার দিকে চলে যায়, এটা হচ্ছে মূল কথা। এখানে এই যে এখানে লেখা আছে, কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ সঞ্চালন হলো পরিবহন, অর্থাৎ তাপ গরম পানি থেকে ধাতব চামচের মাধ্যমে সঞ্চালিত হয়ে মোমকে গলিয়েছে। মূল কথা হচ্ছে, তাপ গরম জায়গা থেকে ঠান্ডার জায়গার দিকে চলে যায়, অর্থাৎ তাপ গরম পানি থেকে ধাতব চামচের মাধ্যমে সঞ্চালিত হয়ে মোমকে গলেছে, অর্থাৎ তাপ বা তাপটা কি হয়, গরম জায়গা থেকে ঠান্ডার জায়গার দিকে চলে যায়। এটা হচ্ছে মূল কথা। তাপ সঞ্চালনের পরিবহন পদ্ধতি সম্পর্কে আরও কিছু জানি। পরিবহন কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ সঞ্চালিত হয় পরিবহন পদ্ধতিতে। গরম পানিতে ধাতব চামচ রাখার বিষয়টি নিয়ে ভাবি। খুব তাড়াতাড়ি চামচের হাতল গরম হয়ে উঠল। এক্ষেত্রে গরম পানি থেকে তাপ সঞ্চালিত হয়ে চামচের গরম অংশ থেকে ঠান্ডা অংশে সঞ্চালিত হয়। চামচ তাপের পরিবাহী হিসেবে কাজ করে। পরিবহন পদ্ধতিতে পদার্থের অণুগুলো তাদের নিজস্ব স্থান পরিবর্তন করে না। পদার্থের অণুগুলো স্পন্দনের মাধ্যমে এক অণু তার পার্শ্ববর্তী অণুকে তাপ প্রদান করে। এর ফলে পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশ তাপ সঞ্চালিত হয়। এখানকার মূল বক্তব্য হচ্ছে, তাপ যখন কঠিন মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যাবে, তখন একটা কঠিন গরম পানিতে যদি আমরা ধাতব চামচ দিয়ে রাখি, তো চামচের যে অংশ গরম হবে সেই অংশ থেকে আস্তে আস্তে যে অংশ ঠান্ডা, সেই ঠান্ডার দিকে গরমটা চলে যাবে। এখানে সেই কথা বলা হচ্ছে। আর কি গরম পানি থেকে যে তাপ সঞ্চালিত হয়, চামচের গরম অংশ যতটুকু থাকে সেখান থেকে গরমটা আস্তে আস্তে হয়ে চামচের ঠান্ডা অংশের দিকে গরম সঞ্চালিত হয়। এটা হচ্ছে মূল কাহিনী। আর এই যে চামচের মাধ্যমে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেল তাপটা, এই চামচটাকে বলা হয় পরিবাহী হিসেবে কাজ করে চামচটা। আর একটা জিনিস বলা হয় যে পরিবহন পদ্ধতিতে পদার্থের যে অণুগুলো আছে তারা নিজস্ব স্থান পরিবর্তন করে না। অণুগুলো যার যার জায়গায় সেই থাকে, কিন্তু যখন একটা অণু গরম হয়ে যায়, তখন তার শরীরে যে গরমটা আরেক অণুর গায়ে তখন লেগে থাকে, সে পরের অণুটা গরম হয়, এরকম তার পরের অণুটাও গরম হয়। এই অণু গরম হতে হতে দেখা যাচ্ছে যে গোটা চামচই গরম হয়ে যায়। অর্থাৎ চামচের এক অংশ গরম যখন থাকে, তখন এই গরম অংশটা আস্তে 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 চামচের যে ঠান্ডা অংশ আরেক প্রান্ত থাকে, সেখানে তাপ আস্তে আস্তে সঞ্চালিত হয়। কিসের মাধ্যমে হয়? অণুগুলো নিজস্ব কম্পনের মাধ্যমে হয়ে যায়। এক অংশ থেকে আরেক অংশে অণুগুলো তাপ প্রদান করে। এই কারণে তাপ কি হয়, এক স্থান থেকে আরেক স্থানে পরিবহন করে। এখানে একটি পরীক্ষা আছে, যে এই পরীক্ষাটা বলতেছে তাপ পরিচলন কিভাবে এক জায়গা থেকে তাপ আরেক জায়গায় যায়। একটা বিকারে পানি আছে, এই পানির
পানি রাখলাম বিকারের মধ্যে, কিছু রং দিলাম, এর নিচে আমরা কি দেবো, একটা হচ্ছে মোমবাতি আগুন দিয়ে তাপ দেব। তাপ দেওয়ার সাথে সাথে দেখা যাবে যে এই রঙগুলো ওই পানির সর্বত্র স্থানে ছড়িয়ে পড়ছে এবং পানির সমস্ত জায়গায় কি হয়েছে, গরম হয়ে গেছে। অর্থাৎ তাপের মাধ্যমে পানি গরম হয়। অর্থাৎ এই শেষে বিকারের নিচে যে পানি থাকে, পানিটা প্রথমে গরম হয়, এই গরম পানিগুলো উপরে যায় আর উপরে ঠান্ডা পানিগুলো নিচে চলে আসে। এইভাবে উপরে যাওয়া আসা করার সময় সমস্ত পানিগুলো কি হয়ে যায়, গরম হয়ে যায়। এখানকার মূল বক্তব্য হচ্ছে এটা। তরলের মাধ্যমে তাপ পরিচলন পদ্ধতিতে সঞ্চালিত হয়। পরীক্ষা 2-এ তাপ বিকিরণের নিচে থেকে পানির মাধ্যমে জারের সর্বত্র সঞ্চালিত হয়েছে। আমরা যে পরীক্ষাটা দেখলাম, এই যে এখানে তাপ দেওয়ার সাথে সাথে পানিগুলো নিচকার পানি, ঠান্ডা পানিগুলো গরম হয়ে উপরে যায়, উপরে ঠান্ডা পানিগুলো নিচে চলে আসে। এভাবে উপরে এবং নিচে যাওয়ার কারণে এই পানিগুলো সম্পূর্ণ কি গরম হয়, অর্থাৎ তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালিত হয়। তাপ সঞ্চালনের পরিচলন পদ্ধতি সম্পর্কে আরও কিছু জানি। পরিচলন: তরল ও বায়বীয় পদার্থের মধ্যে দিয়ে তাপ পরিচলন পদ্ধতিতে সঞ্চালিত হয়। আমরা যখন একটি পাত্রে পানি গরম করি তখন নিচ থেকে পানির উপরের দিকে উঠে আসে, পাত্রের উপরের দিকের শীতল পানি নিচে নেমে আসে, ফলে পানির একটি বৃত্তাকার গতিপথ সৃষ্টি হয়। এইভাবে তাপ পানির সর্বত্র ছড়িয়ে পড়ে। পরিচলন পদ্ধতিতে তাপ কোনো পদার্থের অণুগুলোর চলাচলের দ্বারা উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চালিত হয়। এখানকার মূল বক্তব্য হচ্ছে তরল ও বায়বীয় পদার্থের মধ্যে দিয়ে তাপ কিন্তু পরিচলন পদ্ধতিতে সঞ্চালিত হয়। অর্থাৎ তরল এবং বায়বীয় যখন তাপটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এটা পরিচলন পদ্ধতি বলে। এই পরিচলন পদ্ধতিতে যায়। আর এখানে যার কাজটা কি, যখন কোনো একটা পানিকে গরম দেওয়া হয়, পাতিলের একটা পানিকে গরম করা হয়, পাতিলের নিচের পানিগুলো গরম হয়ে উপরের দিকে উঠে যায় আর উপরে যে পানিগুলো, ঠান্ডা পানিগুলো আছে, নিচের দিকে নেমে চলে আসে। এই যে উপরে যাওয়া আসা করে, এই নিচ থেকে নিচে গরম পানি উপরে যায়, উপরে ঠান্ডা পানি নিচে চলে আসে, এইরকম একটা বৃত্তাকার একটা গতিপথ সৃষ্টি হয়। এভাবে তাপ কী করে, নিচে তাপগুলি উপরে যায়, উপরে ঠান্ডা পানি যখন নিচে আসে এরাও ঠান্ডা হয়ে যায়। তাপ তখন এইভাবে এক স্থান থেকে আরেক স্থানে চলাচল করে। তো এই যে এটাকে বলা হয় পরিচলন পদ্ধতি। এখন প্রশ্ন হলো যে পাতিলের নিচে যে ঠান্ডা পানিগুলো তাপ দিলাম, দেওয়ার পর ওই পানিগুলো গরম হয়ে উপরে গেল কেন? যখন ঠান্ডা পানিকে যখন তাপ দিয়ে গরম করা হয়, ঠান্ডা পানিগুলো তখন হালকা হয়ে যায়। হালকা হওয়ার কারণে এই গরম পানিগুলো উপরে যায়। উপরে যে ঠান্ডা থাকে এগুলো কোনো ভারী পানি। তখন এই ঠান্ডা পানিগুলো গরম পানির চেয়ে কিন্তু ভারী, তখন উপরে ঠান্ডা পানিগুলো নিচের দিকে চলে আসে। এই যে চলে আসার প্রক্রিয়া, এইভাবে আস্তে আস্তে গরম হয়। তাহলে এখানে পরিচালনা পদ্ধতিতে যে পানি গরম হলো, এটা কোন পদ্ধতিতে হলো? এটা পানির মাধ্যমে হলো। এটা পানি একটা পরিবাহী। আর আগেরটা ছিল হচ্ছে কঠিন পদার্থ। কঠিন পদার্থ ছিল কি পরিবাহী, এখন চামচ। তৃতীয় ধাপে বলতেছে বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালন। এখানকার একটা কাহিনী বলতেছি। মূল কথাটা হচ্ছে যে একটা বিকার নিব, এই বিকারে আমরা কি করবো, একটা ঠান্ডা পানি নেব। ঠান্ডা পানি নিয়ে এই বিকারের মধ্যে, এই ঠান্ডা পানি বিকারের মধ্যে রাখবো। দেখবো যে এখানকার তাপমাত্রাটা শূন্য। যখনই আমরা তার উপরে একটা বাল্ব দিব, বৈদ্যুতিক বাল্ব দিয়ে যখন বাল্বটা জ্বালাবো, আস্তে আস্তে ওই পানিগুলো আস্তে ঠান্ডা পানিগুলো গরম হয়ে যায়। গরম হওয়ার পর দেখবো যে থার্মোমিটারে তাপমাত্রা আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে। মানে এই যে বাল্ব থেকে যে তাপটা যে পানিতে আসতেছে, বিকারে আসতেছে, এখানে কিন্তু কোনো মাধ্যম ছাড়াই আসতেছে। এর মধ্যে কিন্তু কোনো কিছু নাই, শুধু বায়ু আছে। এখানে কোনো পানিও নাই বা কোনো লোহা জাতীয় চামচও নাই। অর্থাৎ কোনো মাধ্যম ছাড়াই কিন্তু তাপটা কী করতেছে, সরাসরি এসে পানির উপরে পড়তেছে। পড়ার পর পানিটা গরম হয়ে যাচ্ছে, তখনই তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এখানে বোঝা যাচ্ছে তাপ এক স্থান থেকে আরেক স্থানে যে যায়, মাধ্যম ছাড়াও যায়। চামচ পানি লাগে না, মাধ্যম ছাড়াও যায়, সেই প্রমাণটা এখানে বলতেছে। উৎস হতে কোনো মাধ্যম ছাড়া তাপ সঞ্চালিত পদ্ধতি হলো বিকিরণ। পরীক্ষা 3-এ বাল্ব হতে তাপ কোনো মাধ্যম ছাড়াই পানিতে সঞ্চালিত হয়েছে। এটার মূল কথা হচ্ছে উৎস ছাড়া। মানে কি, এই উৎস বলতে চামচ বা কোনো মাধ্যম লাগবে না, মাধ্যম ছাড়াই
যে কোনো উৎস ছাড়াই। তাপ সঞ্চালিত পদ্ধতিটা যেটা হলো সে বিকিরণ পদ্ধতি অর্থাৎ এক স্থান থেকে এক স্থান তাপ যে রূপান চলে যাবে সেটা মাধ্যম ছাড়াও হয়, সেই কথা বলছে। তাপ সঞ্চালনের বিকিরণ পদ্ধতি সম্পর্কে আরও কিছু জানি। বিকিরণ তাপ যে প্রক্রিয়ায় কোনো উৎস হতে মাধ্যম ছাড়াই সঞ্চালিত হয় তাই বিকিরণ। আমরা সূর্যের আলোতে দাঁড়ালে উষ্ণতা অনুভব করি, কারণ সূর্যের তাপ শূন্য স্থানের মধ্য দিয়ে বিকিরণ পদ্ধতিতে আমাদের কাছে আসে। এখানকার মূল কাহিনী হচ্ছে যে সূর্য থেকে যখন আমাদের আলোটা আমাদের গায়ে আসে লাগে, তখন মাধ্যম ছাড়াই আসে, কোনো মাধ্যম লাগে না, তখন পানিও লাগে না, কোনো লোহাও লাগে না। এখানে মূল কথা হচ্ছে সূর্য থেকে যখন আলোটা আমাদের শরীরে আসে বা আমাদের ছাদে আসে বা আমাদের গায়ে আসে পড়ে, তখন কোনো মাধ্যম ছাড়াই তাপ সঞ্চালন হয়। এখানে বলা হচ্ছে যে মূল কথা হচ্ছে মাধ্যমেও তাপ এক স্থান থেকে আরেক স্থানে সঞ্চালিত হয়, মাধ্যম ছাড়াও তাপ এক স্থান থেকে আরেক স্থানে সঞ্চালিত হয়। এখানকার মূল বক্তব্য হচ্ছে এটা। বিভিন্ন ঘটনা ও কাজের তাপ সঞ্চালন। আমরা দিনের জীবনে এমন অনেক কাজ করি যেখানে তাপ ব্যবহার হয়। কেউ যখন চুলায় রান্না করেন, কাপড় ইস্ত্রি করেন বা রোদে ধান শুকানো হয়, সবখানেই তাপের ব্যবহার দেখা যায়। রোদে রাখা ভেজা কাপড় গরম হয়ে শুকিয়ে যায়, আবার শীতের সকালে আগুন পোহাতে গিয়ে আমরা গরম অনুভব করি। এই সব ঘটনায় তাপ সঞ্চালনের ফল। আমাদের চারপাশে পরিচিত কাজ ও ঘটনা পর্যবেক্ষণের মাধ্যমে তাপ কীভাবে সঞ্চালিত হয় তা আমরা সহজেই জানতে পারি। এখানকার মূল বক্তব্য হচ্ছে যে আমরা যে তাপটা ব্যবহার করি, বিভিন্ন কাজে তাপটা ব্যবহার করি। চুলায় রান্না করার জন্য তাপ ব্যবহার করি, কাপড় ইস্ত্রি করার সময় তাপ ব্যবহার করি, রোদে ধান শুকানোর জন্য তাপ ব্যবহার করি এবং বিভিন্ন কাজে, এবং আগুন পোহাতেও গরম অনুভব করতেও শীতের সকালে আমরা কী করি, তাপ অনুভব করি। এই তাপ একটা মাধ্যমে সঞ্চালিত হয়, সেই বক্তব্যই এখানে বলেছে। হয়তো কঠিন মাধ্যমে সঞ্চালিত হোক, বায়ুর মাধ্যমে হোক, অথবা পানির মাধ্যমেই হোক, যে কোনো মাধ্যমে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালিত হয়, সেই কথা বলছে। বিভিন্ন কাজ বা ঘটনায় কিভাবে তাপের সঞ্চালন ঘটে। যেমন কাজ, এখানে যে কাপড় শুকানো দেওয়া আছে, এই সূর্যের আলো পড়ে, রোদ পড়ে, রোদের কারণে তাপ হয়, তাপে কাপড় শুকে যায়। বিদ্যুতের মাধ্যমে এই কাপড়ের ইস্ত্রি আয়রনটা কী হয়ে যায়, গরম হয়ে যায়, গরমের কারণে এখানে ভাঁজ করা কাপড় কী হয়, সোজা করা যায়। আগুন পোহানোর মাধ্যমে যে তাপটা হয়, সেই তাপ আমরা শরীরে অনুভব করি। তাপের কারণে এখানে রান্না করা যায়, তাপের কারণে এখানেও রান্না বিভিন্ন করা যায়, এখানে বিভিন্ন চিত্রে বিভিন্ন আছে। এই যে রোদ, সূর্যের আলো বা সৌরশক্তির কারণে সেই আলোটা ধানের উপর পড়ে, ধানটা কী হয়ে যায়, তাপ পায়, তাপে ধান শুকিয়ে যায়, এখানকে সেই কথাগুলো বলা হয়েছে। আর এখানে কিছু চিত্র আছে, চিত্র 1, চিত্র 2 কী কাজ করতেছে, কীভাবে তাপ সঞ্চালন হচ্ছে, সেই এখানে ব্যাখ্যা তোমরা নোট দেখে পড়বা। সংক্ষেপে হচ্ছে আমাদের পরিবেশে বিভিন্ন ঘটনায় ও কাজ, পরিবহন, পরিচালন, বিকিরণ, এই 3 পদ্ধতির কোনো না কোনো এক পদ্ধতির মাধ্যমে তাপ সঞ্চালিত হয়। এর 2 লাইনের কথা হচ্ছে যে আমাদের যে পরিচিত যে পরিবেশটা আছে, আমরা যে পরিবেশটা দেখি, আমরা তাপ যে এক মাধ্যম থেকে এক মাধ্যমে সঞ্চালিত হয়, তা 3টা মাধ্যমে ঘটে। একটা হচ্ছে পরিবহন, পরিচালন আর বিকিরণ। এই 3 পদ্ধতির মাধ্যমে এই পৃথিবীতে যা কিছু ঘটে, তাপ এক স্থান থেকে অন্য স্থানে এই 3 পদ্ধতির মাধ্যমেই চলে যায়, পরিবহন, পরিচালন আর বিকিরণ, তাছাড়া অন্য কোনো আর মাধ্যম নাই। আলো সঞ্চালন। শক্তির একটি রূপ হলো আলো, যা আমাদের চারপাশের জগৎকে দেখতে সাহায্য করে। এটি বিভিন্ন উৎস থেকে আসে, যেমন তারা, সূর্য, বৈদ্যুতিক বাতি ইত্যাদি। এমনকি আমরা জোনাকি পোকা থেকেও আলো পাই। আলো আমাদের চারপাশের পরিবেশ বুঝতে এবং অনুভব করতে সাহায্য করে। এখানকার 3 লাইনের বক্তব্য হচ্ছে
আলো এক প্রকার শক্তি, যেমন তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, সেই রকম সূর্য একটা সৌরশক্তি, সেই রকম সূর্য একটা শক্তি, সেই রকম আলো একটা শক্তি, যে সেই আলো কী করে আমাদের এই পৃথিবীকে দেখার মতো সাহায্য করে। যদি আলো না থাকতো আমরা চোখ দিয়ে কোনো কিছু দেখতে পারতাম না, আলো আছে বলে আমরা দেখতে পারি। যেমন আলো কোথা থেকে দেয়? তারা থেকে পাই, সূর্য থেকে পাই, বৈদ্যুতিক বাতি ইত্যাদি থেকে আমরা পাই, এমনকি জোনা পোকা থেকে আমরা আলো পাই। তার মানে বোঝা যাচ্ছে আলো একটা শক্তি। আলো কিভাবে সঞ্চালিত হয়? আলো চলার পথ পর্যবেক্ষণ। এখানে বলতেছে, আমি এখানে সংক্ষেপে বলে দিচ্ছি যে এখানে যদি মোমবাতি দেওয়া হয়, যদি ছিদ্রগুলো যদি সমান করে যদি ছিদ্র করা হয় একটা কাগজে, দেখা এখানে মোমবাতি দেওয়ার সময় আলোগুলো সোজা পথে ছিদ্র দিয়ে চলে যাবে, কিন্তু যখন ছিদ্রগুলি আমরা আঁকা বাঁকা করে দিব কাগজে, তখন কিন্তু আলো সোজাভাবে যাবে না, এদিকে আর বের হবে না। তার মানে এখানে বোঝা গেল আলো সোজা এবং সরল পথে চলে, আঁকা বাঁকা পথে আলো চলে না। এটাকার মূল বক্তব্য এবং মূল পরীক্ষা হচ্ছে এটাই। এই পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে আলো সোজা পথে চলে না আঁকা বাঁকা পথে চলে। তো এই পরীক্ষার মাধ্যমে দেখা যাচ্ছে যে আলো সোজা এবং সরল পথে চলে, কোনো আঁকা বাঁকা পথে চলে না। সারসংক্ষেপ, এই পরীক্ষণের মাধ্যমে আমরা বুঝতে পারি আলো সব সময় সোজা পথে চলে। যখন মোমবাতির সামনে রাখা তিনটি কাগজের ছিদ্র একই সরলরেখায় থাকে, তখন আমরা মোমবাতির আলো পরিষ্কারভাবে দেখতে পাই। কিন্তু যখন কাগজের ছিদ্রগুলো একটু ডানে বামে সরিয়ে নেওয়া হয়, তখন আলো আর দেখা যায় না। এটি প্রমাণিত হয় আলো সোজা পথে চলাচল করে। এখানকার এই 4 লাইনের মূল বক্তব্য হচ্ছে ওই পরীক্ষাটা, যে মোমবাতি সামনে রেখে যখন 3টা ছিদ্র সরলরেখা বরাবর থাকে, তখন আলো দেওয়ার সাথে সাথে ছিদ্র দিয়ে সোজা চলে গিয়ে অপর প্রান্ত আলোর চলে যায়। কিন্তু যখন মোমবাতি ও অপর পৃষ্ঠ থেকে পরিষ্কারভাবে দেখতে পাই আমরা, দেখতে পাওয়া যায়। কিন্তু যখন ছিদ্রগুলো, কাগজের ছিদ্রগুলো এলোমেলোভাবে যখন আমরা করব, তখন আলো সোজা পথে চলে যায় না, বাঁকা সোজা পথে চলে যায় না। কি সোজা পথেই চলে, কিন্তু যখন ছিদ্রগুলো এলোমেলো হয় তখন আলোটা সোজা পথে যাবে না, এক ছিদ্র দিয়ে আরেক ছিদ্রে গিয়ে থেমে যাবে, অপর পৃষ্ঠে আর যাবে না। এই কারণে বলা হয়েছে যে যদি ছিদ্রগুলো সমান করা থাকে তাহলে আলো সোজা পথে চলাচল করে এবং সোজা সরল পথে চলে, আঁকা বাঁকা ছিদ্রের মধ্যে দিয়ে আলোগুলো অন্য সাইডে বের হবে না। আলো সঞ্চালন সম্পর্কে আরও কিছু জানি। আলো হলো এক ধরনের শক্তি যা আমাদের চারপাশ দেখতে সাহায্য করে। আলো এক জায়গায় থেকে আরেক জায়গায় সঞ্চালিত হয়, আর আর এই সঞ্চালনের একটি প্রধান বৈশিষ্ট্য হলো সরল রেখায় চলে। অর্থাৎ এই 2 লাইনের মূল বক্তব্য হচ্ছে আলো যখন এক জায়গায় থেকে আরেক জায়গায় সঞ্চালিত হয় তখন সরল রেখায় চলে, আঁকা বাঁকাভাবে চলে না। অর্থাৎ আলো সব সময় সোজা পথে চলে, তাই মোমবাতি বা টর্চ জ্বালানোর আলো সোজা পথে চোখে আসে এবং সামনে কোনো বস্তু রাখলে পিছনে ছায়া পড়ে। আলোর সঞ্চালনে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। অর্থাৎ হ্যাঁ, সূর্যের আলো মহাকাশ পেরিয়ে পৃথিবীতে আসে, মহাকাশের কোনো বায়ু বা অন্য কোনো পদার্থে নেই, তবুও আলো আসে। এইভাবে আলো যখন কোনো মাধ্যম ছাড়া সঞ্চালিত হয় তখন তাকে বলে বিকিরণ পদ্ধতি। যদিও সূর্য আমাদের থেকে অনেক দূরে, বিকিরণ পদ্ধতিতে সূর্যের আলো সঞ্চালনের কারণেই আমরা সূর্যের আলো ও তাপ অনুভব করতে পারি। বিভিন্ন পদার্থের মধ্য দিয়ে আলো সঞ্চালন প্রক্রিয়ায় ভিন্নতা রয়েছে। এখানকার যে 6 লাইনের বক্তব্য বলতেছে যে আলো সবসময় সোজা পথে চলে। যেমন ধরেন আমরা যদি একটা টর্চ লাইট দিয়ে আমরা রাত্রিবেলায় যদি জ্বালাই, দেখবেন আলো সোজা সরল পথে চলে গেছে, আঁকা বাঁকাভাবে আলোটা যায় নাই। সেই ক্ষেত্রে সূর্য থেকে যখন আলোটা আমাদের পৃথিবীতে আসে, তখন আকাশের বিভিন্ন মাধ্যমে আকাশে কিন্তু বায়ু পদার্থ বা অন্য কোনো পদার্থ নেই। তার তারপরেও আলো কিন্তু সোজা সরল পথে আমাদের পৃথিবীতে আসে, এই কথা বলছে। আর এই কারণে আলো কী করে? আলো মাধ্যম ছাড়াই এক স্থান থেকে আরেক স্থানে সঞ্চালিত হয়। যে আলো এক জায়গা থেকে আরেক জায়গায় যে সঞ্চালিত হলো কোনো মাধ্যম ছাড়াই, একে বলা হয় বিকিরণ পদ্ধতি। কী পদ্ধতি? বিকিরণ পদ্ধতি। শক্তির যথাযথ ব্যবহার, পূর্ণ ব্যবহার ও সংরক্ষণ।
আমাদের চারপাশে পরিবেশে চলাফেরা, আলো জ্বালানো, রান্না করা, গাড়ি চালানো, যন্ত্র ব্যবহার সহ নানান কাজে শক্তির প্রয়োজন হয়। শক্তি ছাড়া দৈনন্দিন জীবন কল্পনা করা যায় না। এই শক্তি কখনো বিদ্যুৎ থেকে আসে, কখনো জ্বালানি থেকে আসে, আবার কখনো সূর্যের আলো থেকেও পাওয়া যায়। কিন্তু আমরা যদি শক্তি অতিরিক্ত ব্যবহার করি কিংবা অপচয় করি, তাহলে ভবিষ্যতে আমাদের জন্য শক্তির সংকট তৈরি হতে পারে। শক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে আমরা শক্তির অপচয় রোধ করে ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে পারি। তাই আমাদের উচিত নিজের পরিবেশেই শক্তি সাশ্রয় করার অভ্যাস গড়ে তোলা। এসো জেনে নেই কীভাবে আমরা বাসা, বিদ্যালয়, আশেপাশের পরিবেশে শক্তির যথাযথ ব্যবহার, পুনরায় ব্যবহার ও সংরক্ষণ করতে পারি। এখানকার মূল কথাটা হচ্ছে যে এখানকার 7টা লাইনের মূল কথা হচ্ছে যে আমাদের পরিবেশে যে আমরা চলাফেরা করি বা আলো জ্বালাই, রান্না করি, গাড়ি চালানোর যন্ত্র ব্যবহার করার সময় নানান প্রকার শক্তির প্রয়োজন হয়। কিন্তু এই শক্তিটা আমরা প্রত্যেকদিনই দৈনিক জীবনে এই শক্তি ছাড়া আমরা কোনো দিন কল্পনাই করতে পারিনি যে এই শক্তি ছাড়া আমরা বাঁচবো, বা এই শক্তি ছাড়া ছাড়বো। কিন্তু কখনো এই শক্তিটা কোথা থেকে আসে? কখনো এই শক্তিটা বিদ্যুৎ থেকে আসে, আবার কখনো জ্বালানি থেকে আসে, আবার কখনো সূর্যের আলো থেকে আমরা এই শক্তিটা পাই। এখানে মূল কথা হচ্ছে যে যদি এই শক্তিটা যদি আমরা বেশি করে অপচয় করি, তাহলে একসময় এই শক্তিটা শেষ হয়ে যাবে। তখন কি হবে? এই শক্তি শেষ হয়ে গেলে আমাদের বিপর্যয় চলে আসবে। এই কারণে আমরা শক্তিটা কী করব? অপচয় করব না, এটুকু সংরক্ষণ করব। আর যদি অপচয় করি, তাহলে আমাদের মানব কল্যাণে অনেক কষ্টকর হবে। তাই আমরা কী করব? অপচয় রোধ করে ভবিষ্যতে ব্যবহার করার জন্য আমরা শক্তিকে সংরক্ষণ করব। হ্যাঁ, এটাই হচ্ছে এখানকার মূল কথা। আরও মূল কথাটা হচ্ছে যে আমরা জ্বালানি, রান্না বান্না যেটাই করি, আমাদের শক্তির প্রয়োজন। শক্তি ছাড়া আমরা কোনো দিনই এই জীবন কল্পনা করা পারবো না। কিন্তু এই শক্তিটা কোথা থেকে আসে? কখনো সূর্যের আলো থেকে আসে, কখনো জ্বালানি থেকে আসে, কখনো বিদ্যুৎ থেকে আসে। তাই আমরা কী করব? শক্তির অপচয় করব না, শক্তি নষ্ট করব না। শক্তিকে যতটুকু দরকার ততটুকুই ব্যবহার করব, আর বাদবাকি সময়টা ওই সময়ের জন্য আমরা শক্তি সংরক্ষণ করে রাখবো, বেশি অপচয় করব না। তাহলে আমাদের ভবিষ্যতে এটা আমরা সংরক্ষণ করা থাকবে এবং ভবিষ্যতে আবার ব্যবহার করতে পারবো। আমরা কিভাবে শক্তির যথাযথ ব্যবহার, পুনরায় ব্যবহার ও সংরক্ষণ করতে পারি? আমাদের দৈনন্দিন জীবনে শক্তি ব্যবহার ক্ষেত্রে খুঁজে বের করা। এখন এখানে শক্তির অপচয়, সংরক্ষণ, এগুলো তোমরা বাজারে যে গাইডগুলো আসবে, গাইড থেকে পড়বা বা নিজে চেষ্টা করবা, তাহলে এখানে সুন্দর করে জানতে পারবো। আর আমি এখানে বললে সেগুলো মনে থাকবে না। সারসংক্ষেপ: দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন রকমের কাজ করার জন্য আলোক শক্তি, তাপ শক্তি, বৈদ্যুতিক শক্তি, যান্ত্রিক শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি ইত্যাদি ব্যবহার করে থাকি। শক্তির যথাযথ ও দায়িত্বশীল ব্যবহার করে শক্তির অপচয় কমিয়ে ও পুনরায় ব্যবহার করে আমরা শক্তি সংরক্ষণ করতে পারি। এখানকার 3 লাইনের মূল বক্তব্য হচ্ছে যে আমরা যে সূর্যের আলো থেকে হোক বা যেখান থেকে যে শক্তিগুলো পাই, সেই শক্তিগুলো আলোক শক্তি হোক, তাপ শক্তি হোক, বৈদ্যুতিক শক্তি হোক, যান্ত্রিক শক্তি হোক, আর রাসায়নিক শক্তি হোক বা শব্দ শক্তি, যাই ব্যবহার করে থাকি না কেন, এই শক্তিগুলো আমরা যথাযথ দায়িত্বশীলভাবে বা দায়িত্বশীল হয়ে এই শক্তিগুলো অপচয় আমরা কমাবো, যাতে যেন এগুলো বেশি অপচয় না করি এবং অপচয় কমিয়ে পুনরায় আবার ব্যবহার করে আমরা এই শক্তিগুলো সংরক্ষণ করব আমাদের ভবিষ্যতের জন্য। অর্থাৎ মূল কথা হচ্ছে তাপশক্তি, আলোক শক্তি, বিভিন্ন শক্তিগুলো আমাদের সংরক্ষণ করতে হবে এবং বেশি অপচয় করা যাবে না। এখন শক্তির যথাযথ ব্যবহার, পুনরায় ব্যবহার ও সংরক্ষণ সম্পর্কে আরও জানি। এখানে যে চিত্রটা আছে, এই রুমের মধ্যে কেউ নাই, আমরা ফ্যান দিচ্ছি, দিয়ে ফ্যানের বাতাস হচ্ছে, কিন্তু শক্তিটা অপচয় হচ্ছে, বৈদ্যুতিক শক্তি অপচয় হচ্ছে। এখানে আলো আসতেছে বা আলো দিচ্ছি, কিন্তু এখানে পড়াশোনার টেবিল কেউ নাই, এখানকার আলোক শক্তিটা অপচয় হচ্ছে। এখানে পাতিল বা কোনো কিছু নয়, আমরা রাসায়নিক শক্তি ব্যবহার করতেছি, কিন্তু করে গ্যাসটা নষ্ট হচ্ছে। এই কারণে এখানে আমরা আলোক শক্তি অপচয় করব না। আর এখানে ফ্রিজে আমার প্রয়োজন ছাড়া ফ্রিজ খুলব না, খুললে এখানকার কিছু শক্তি অপচয় হয়, বৈদ্যুতিক শক্তি, এখানে সেই কথা বলা হয়েছে।
শক্তি আমাদের জীবনে একটি অপরিহার্য অংশ। আমরা প্রতিদিন বাড়ি, বিদ্যালয়, কর্মক্ষেত্রে, পরিবহন, বিনোদন ইত্যাদি ক্ষেত্রে শক্তি ব্যবহার করি। প্রকৃতিতে মানুষের জন্য শক্তি প্রদানকারী অনবায়নযোগ্য সম্পদ সীমিত। এই জন্য শক্তি যথাযথ ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ ব্যবহার করার জন্য শক্তি সংরক্ষণ করতে হবে। এখানকার যে ৩ লাইন যে মূল বক্তব্য, যে শক্তি আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ বা অপরিহার্য একটা অংশ। এই কারণে আমরা কি করব, বাড়ি, বিদ্যালয়, কর্মক্ষেত্রে আমরা এই শক্তির অপচয়টা কম করব। এবং কিছু কিছু শক্তি আছে অনবায়নযোগ্য, মানে সেগুলোকে প্রকৃতি থেকেই পাওয়া যায়, কিন্তু মানুষ তৈরি করতে পারে না। সেই শক্তি প্রদানকারী অনবায়নযোগ্য সম্পদ সীমিত, গ্যাস, এগুলো। কিন্তু এগুলো যদি আমরা সঠিক ব্যবহার না করি, যদি বেশি করে অপচয় করি, তাহলে এগুলো ভবিষ্যতে এগুলা ফুরিয়ে যাবে, আমাদের ভবিষ্যৎ সমস্যা হবে। এই কারণে অপচয় কমিয়ে এই অনবায়নযোগ্য শক্তি সংরক্ষণ করতে হবে। অনবায়নযোগ্য গুলো হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাস, কয়লা, এগুলো যেটা প্রকৃতি থেকে পাওয়া যায়। শক্তির পূর্ণ ব্যবহার মানে হলো একই শক্তিকে বারবার কাজে লাগানো, অথবা এক কাজে ব্যবহৃত শক্তিকে আরও অন্যান্য কাজে ব্যবহার করা। শক্তির পূর্ণ ব্যবহার করলে শক্তি সংরক্ষণ করা যায়, পরিবেশ দূষণ কমে এবং ভবিষ্যৎ প্রজন্মের ব্যবহারের জন্য শক্তি রক্ষা করা যায়। শক্তির পূর্ণ ব্যবহারের উদাহরণ হলো রান্না শেষ করার পর চুলার উত্তাপ ব্যবহার করে পানি গরম করা, কারখানার গরম ধোঁয়া ব্যবহার করে পানি ফুটিয়ে বিদ্যুৎ উৎপাদন করা। এছাড়া গাড়ির উচ্চ গতির ফলে যে শক্তি উৎপন্ন হয় তা দিয়ে ব্যাটারি চার্জ করে পুনরায় ব্যবহার করা। সৌরশক্তি ব্যবহার করে ব্যাটারি চার্জ দিয়ে বিভিন্ন কাজ করা, এগুলো এখানকার বলা হচ্ছে। এখানকার মূল কথাটা হচ্ছে যে শক্তি যদি আমরা পুনরায় ব্যবহার করা মানে হচ্ছে একই শক্তিকে আমরা বারবার কাজে লাগাবো। যেমন এক কাজে একটা শক্তি ব্যবহার করলাম, সেই শক্তি থেকে ওই শক্তিকে আবার অন্য একটা কাজে ব্যবহার করব, এবং পুনরায় কি ব্যবহার করার ফলে শক্তি সংরক্ষণ করা যায় এবং পরিবেশের দূষণ হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য শক্তি রক্ষা করা যায়। এর উদাহরণ হিসেবে এখানে দিয়েছে যে রান্না করার পর যে চুলায় যে উত্তাপ থাকে, সেই উত্তাপে যে থাকে সেটাকে কী করবো, পানি দেবো, পানিটা গরম করে রাখলাম, ওই গরম পানি কোনো কাজে লাগবে। আবার কারখানার কোনো যদি গরম ধোঁয়া বের হয়, সে ধোঁয়াটা বিশেষ প্রক্রিয়ায় পানি ফুটিয়ে বিদ্যুৎ উৎপাদন করব। এছাড়াও যখন গাড়ি উচ্চ গতিতে চলে, গাড়ি ইঞ্জিন যখন গরম হয়, তখন ওই ইঞ্জিনের গরম থেকে কোনো ব্যাটারি আমরা চার্জ দিব, তাহলে পুনরায় এই ব্যবহার করা যাবে। আবার সৌরশক্তি ব্যবহার করে ব্যাটারি চার্জ দিয়ে বিভিন্ন কাজ করা যায়। এখানকার মূল কথাটা হচ্ছে যে, যেটা বললাম এটা মূল কথা, আরেকটু পরিষ্কার করে বলি, মূল কথাটা হচ্ছে যে যদি রান্না করার পর যে চুলার যে উত্তাপ থাকে, গরম থাকে, সেখানে যদি আমি পাতিলে গরম ঠান্ডা পানি দেই, তাহলে পাতিলে পানি গরম হলো, ওটা একটা গরম পানি একটা ভালো একটা কাজে ব্যবহার করা যাবে। আর কলকারখানায় যে গরম ধোঁয়াটা বের হয়, ওখান থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো পানি ফুটিয়ে। আবার যখন মোটরসাইকেল বা গাড়ি যখন খুব দ্রুত চলে, ইঞ্জিন গরম হয়, ওখান থেকে ওই ইঞ্জিনের গরম থেকে তারের মাধ্যমে কি ব্যাটারি থাকে গাড়ির মধ্যে, সেই ব্যাটারিটা চার্জ দিতে হয়, চার্জ হয়ে পুনরায় ওই চার্জ ব্যবহার করা যায়। তার মানে কি ওই শক্তিকে পুনরায় ব্যবহার করা গেল। আবার সূর্যের আলো থেকে যে সোলারের মাধ্যমে যে সৌরশক্তিটা পাই, সেই সৌরশক্তি ব্যবহার করে বিভিন্ন ফ্যান, চার্জার বা ব্যাটারি চার্জ দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যায়। এখানকার সেই মূল কথা এখানে বলছে। এখানে যে অনুশীলনীগুলো আছে, অনুশীলনগুলো তোমরা নিজে নিজে বইয়ে পড়ে নিও, দেখবে ভালো লাগবে। আর আমি বললে এগুলো মনে থাকবে না। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।